বাট এই কাঁটাতারের প্রজাপতি হচ্ছে ভয়ঙ্কর, বিপ্লবী, বিদ্রোহী। হুম। তো এটা লিখেছেন হচ্ছে সেলিনা হোসেন। সেলিনা হোসেন হচ্ছে আধুনিক কথা সাহিত্যিক, মানে হচ্ছে আধুনিক যুগের লেখিকা। এবং তার জন্ম হচ্ছে 14ই জুন 1947 সালে রাজশাহী শহরে জন্ম। তার পৈতৃক নিবাস হচ্ছে হাজিরপাড়া গ্রাম, লক্ষ্মীপুর জেলা। তিনি হচ্ছে হাজিরপাড়া গ্রামে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার পেশা ছিল কথা সাহিত্যিক, সাহিত্য ধারা। তিনি যে সাহিত্য ধারায় লিখেছেন সেটা হচ্ছে ইতিহাস নির্ভর সাহিত্য লিখেছেন। এরপর সমাজ বাস্তবতা ও নারীর জীবন সংগ্রাম কেন্দ্রিক। যেহেতু তিনি একজন হচ্ছে নারী কথা সাহিত্যিক, লেখিকা, এবং তৎকালীন সময় আসলে নারীদের জীবন খুব একটা সহজ ছিল না। হুম। এখনো কিন্তু ইরানে এবং হচ্ছে আম, হ্যাঁ, ইরানে, মধ্যপ্রাচ্যের কিছু দেশে কিন্তু এখনো নারীদের প্রতি বর্বরতা চালানো হয়। হুম। নারীদেরকে এখন পর্যন্ত হচ্ছে ঘরের বাইরে বের হতে দেওয়া হয় না। তাদের সেখানে তো নারী শিক্ষা নাই। নারীদেরকে হচ্ছে বাইরে বের হতে দেওয়া হয় না, এবং ওগুলোতে দাসত্ব প্রথা ভাতানগো এখনো আছে। ঠিক আছে। হ্যাঁ তো আমাদের এই বঙ্গটাও ছিল ভাতানগো একসময় এরকম। একদমই নারী শিক্ষা ছিল না। নারীদেরকে শুধুমাত্র হচ্ছে হুম। আম, বাড়িতে হচ্ছে দাসী রূপে রাখা হয়। হুম। তো এটার জন্য একটা সময় বিপ্লব হয়, যে বিপ্লবের সূচনা করেন হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত। তিনি নারী জাগরণের অগ্রদূত, এবং নারীদের মধ্যে যে একটা আহ মানে সুপ্ত হচ্ছে ঘুমন্ত যে চেতনা ছিল, এই ঘুমন্ত চেতনাকে হচ্ছে জাগিয়ে দিয়েছেন বেগম রোকেয়া। বুঝতে পেরেছেন? তো সেই ধারারই হচ্ছে সেলিনা হোসেন, এবং হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, এনারাও কিন্তু নারীবাদী। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর নারীবাদী লেখক, নারীবাদী লেখক লেখিকা। নারীদেরকে, নারী শিক্ষাকে তারা সমর্থন জানিয়েছে। তো উল্লেখযোগ্য সেলিনা হোসেনের উল্লেখযোগ্য রচনা হচ্ছে কাঁটাতারের প্রজাপতি, হাঙ্গর নদী গ্রেনেড, হ্যাঁ গ্রেনেড, যাপিত জীবন প্রভৃতি। আপনারা কি হাঙ্গর নদী গ্রেনেড পড়ে আসেন নাই ইন্টারমিডিয়েটে? হুম, পড়ছি আপু। হাঙ্গর নদী গ্রেনেড কিন্তু গল্পটা হচ্ছে এটা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। এটা কিন্তু ইন্টারমিডিয়েটে ছিল। তো আমরা এখন উপন্যাস পরিস্থিতিতে যাব, মানে কাঁটাতারে প্রজাপতির যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে যাব। এটা প্রকাশকাল হচ্ছে 1889 খ্রিস্টাব্দ, এবং হচ্ছে প্রকৃতি হচ্ছে ইতিহাস নির্ভর জীবনী উপন্যাস। তো এটার ধরন কি? ধরন আর প্রকৃতি একই জিনিস। ধরন হচ্ছে ইতিহাস নির্ভর জীবনী উপন্যাস, মানে এটাকে ইতিহাসকে নির্ভর করে রচিত। তো এখানে যে আমরা ঘটনাটা পাবো এটা কিন্তু ইতিহাস নির্ভর একটা ঘটনা। তো কেন্দ্রীয় বিষয় হচ্ছে নাচন, মানে চাঁপাই নবাবগঞ্জের বিদ্রোহ। তো তৎকালীন সময়ে আসলে ওটা চাঁপাই নবাবগঞ্জ ছিল, বাট ওটা পুরাতন নাম ছিল নাচন, এবং এটা হচ্ছে বঙ্গ জনপদ ছিল। মানে এটা তখন হচ্ছে বাংলাদেশ ছিল না, সার্বভৌমত্ব একটা রাষ্ট্র ছিল না, শুধুমাত্র হচ্ছে এটা জনপদ ছিল। তো সেই জনপদের নাচন। এরপর হচ্ছে তেভাগা আন্দোলন। এরপর হচ্ছে ইলামিত্রের জীবন সংগ্রাম ও রাজনৈতিক ভূমিকা, জমিদারি শোষণ, কৃষক আন্দোলন ও রাষ্ট্রীয় নিপীড়ন। তো এখানে তেভাগা আন্দোলন কি? তেভাগা আন্দোলন হচ্ছে, মানে এখনো আছে, এটা এখনো প্রচলিত। মানে যার জমি, ধরেন আপনার একটা জমি আছে। এই জমিটা হচ্ছে আপনি হচ্ছে একজনকে দিবেন চাষ করার জন্য, এবং তাকে আপনি শর্ত দিবেন যে হচ্ছে আপনি মানে ওখানে যে ফসলটা হবে সেই ফসল হচ্ছে যে চাষ করবে সে 1 ভাগ নিবে, আর বাকি 2 ভাগ আপনাকে দিতে হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে তেভাগা। তো এটা আগে ছিল। হুম হুম। লাইটের। তো তেভাগা আন্দোলন হচ্ছে এটাই, যে এখানে তো এই হচ্ছে বিষয়। তো তৎকালীন সময় আসলে এটা দিয়ে হচ্ছে দেখা যেত যে যে চাষাবাদটা করতো, তার আসলে পোষাইতো না। মানে তার তো সবকিছুই দিতে হইতো। তার ধান চাষ করলে তখন তাকে হচ্ছে আম, ধান চাষের জন্য একেবারে A to Z যা যা করা দরকার সবকিছুই কিন্তু হচ্ছে ওই যে চাষ করে তাকেই কিন্তু দিতে হয়। এটাকে হচ্ছে কি বলে,
আমাদের এদিকে একটা আঞ্চলিক নাম আছে। বন্ধক তো বলে না, কন্ট্রাক্ট বলে না কি বলে এটা? আপনাদের ওদিকে এটা কি কি বলে? মানে আদিয়ারি বলে, আদিয়ারি। বুঝতে পারছেন? আহ, আমাদের এদিকে আঞ্চলিক ভাষায় এটাকে আদিয়ারি বলে, বলে যে আদি দেওয়া হয়। আপনাদের ওদিকে এটা কি কি বলে? হুম মানে আপনাদের জমি অন্য কেউ চাষ করতেছে এবং আপনাদেরকে সেই চাষের ফসলের ভাগ দিচ্ছে, এটাকে কি বলে আপনাদের ওদিকে? আমাদের লিজ এদিকে বলে দেওয়া। লিজ দেয়া। ওনাদের তো আমাদের তো। আমাদের এখানে বাগিচা বলে, বাগাইচ্চা এটাকে বলে। বলে বকরা নাকি? হ্যাঁ হ্যাঁ, বকরা দেয়, বকরা বকরা দেয়, বকরা, হ্যাঁ হ্যাঁ। এটা আমাদের এখানে তো বাগিচা বলে, বাগিচা। যা বলে না। আর রিলিজ তো আলাদা বিষয়, রিলিজ তো এটা না। জি আপু, ওই যে ওই ভারতের ওই সময় যে ব্রিটিশ আমলে ওই আন্দোলন হয়েছিল, 2 ভাগ কৃষক নেবে আর 1 ভাগ হচ্ছে জমির না, মালিককে দেওয়া দুই হবে। ভাগ হচ্ছে ইয়া নিবে, জমির মালিক নিবে। এটা পরবর্তীতে চেঞ্জ করা হয়। এটা তেবাগা আন্দোলন যে রংপুর অঞ্চল ছিল, দুই আর ভাগ হচ্ছে যে এখন কৃষক এখন এসে এটা পরবর্তীতে গিয়ে চেঞ্জ করা হয়েছে যে এখন হচ্ছে যে চাষ করবে সে 2 ভাগ আর জমির মালিক নিবে 1 ভাগ। বুঝতে পেরেছেন? ওটা একটু খুলতে হবে। খুল। তো এই হচ্ছে বিষয়, বুঝতে পারছেন? তো ওই আন্দোলন, কৃষকরা তখন হচ্ছে আন্দোলন করছে, আগে সুইচটা চাপতে হবে। হুম তো এই হচ্ছে বিষয়। তো তখন আসলে কৃষকরা তখন তৎকালীন সময় কৃষকদের এটা পোষাচ্ছিল না, তখন তারা এটা নিয়ে আন্দোলন শুরু করে ব্রিটিশদের বিরুদ্ধে। এরপর আমরা এখানে একটা প্রধান চরিত্র পাবো, সেই চরিত্রের নাম হচ্ছে ইলা মিত্র। সেই ইলা মিত্রের জীবন সংগ্রাম এবং রাজনৈতিক ভূমিকা, তার যে একটা রাজনৈতিক ভূমিকা আমরা সেটা পাবো। ঠিক আছে। এরপর আমরা এখানে পাবো জমিদারি শোষণ। এটা জমিদারি শোষণ, জমিদার। ইলা মিত্রের স্বামী ছিল রমেন মিত্র। রমেন মিত্র ছিল জমিদার এবং তার যে জমিদারি শোষণ, সে জমিদারি শোষণ এখানে ব্যাখ্যা করা হয়েছে। এরপর আমরা পাবো কৃষক আন্দোলন ও রাষ্ট্রীয় নিপীড়ন। এখানে পাবো কৃষকদের যে আন্দোলন ছিল সেই আন্দোলন এবং রাষ্ট্রীয় যে নিপীড়ন, মানে ইলা মিত্রকে আসলে এটার জন্য যেভাবে টর্চার করা হয়েছে এবং শাস্তি দেওয়া হয়েছে সেটা হচ্ছে, সেটার ব্যাখ্যা পাবো এখানে। এবং এটা সম্পূর্ণ একটা ঐতিহাসিক প্রেক্ষাপট, ব্রিটিশ উত্তর বাংলার কৃষক আন্দোলন, এরপর কমিউনিস্ট রাজনীতির ভূমিকা। তো এখানে আমরা অধ্যায় সংখ্যা পাবো 27টি এবং প্রতীকী তাৎপর্য, মানে কাঁটাতারের প্রজাপতি, এটার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে কাঁটাতার হচ্ছে নিপীড়ন বা বন্দিত্ব বা রাষ্ট্রীয় বাধা। আর প্রজাপতি হচ্ছে স্বাধীনতা, সৌন্দর্য ও প্রতিবাদের আকাঙ্ক্ষা। বুঝতে পেরেছেন? প্রজাপতি কিন্তু হচ্ছে এগুলোর প্রতীক, প্রজাপতিকে এগুলোর প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, স্বাধীনতা, সৌন্দর্য বা প্রতিবাদের আকাঙ্ক্ষা হিসেবে ব্যবহার করা হয়। যেটা বলা হচ্ছে কাঁটাতার প্রজাপতি, মানে তার স্বাধীন হতে চায়, বন্দিত্ব থেকে হচ্ছে স্বাধীনতা চায়, নিপীড়ন থেকে মুক্তি চায়, রাষ্ট্রীয় বাধা থেকে স্বাধীনতা চায়। তো আমরা এখানে হচ্ছে চরিত্র পরিস্থিতিতে যাব। এখানে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে ইলা মিত্র, মানে আমার খুবই পছন্দের একটা চরিত্র। ইলা মিত্র হচ্ছে রমেন মিত্রের স্ত্রী এবং তার পিতা হচ্ছে নগেন্দ্রনাথ সেন, জন্মস্থান হচ্ছে যশোর ঝিনাইদহ অঞ্চল। এরপর শিক্ষা হচ্ছে বেথুন কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়। পরিচয় ছিল কমিউনিস্ট পার্টির সদস্য। ভূমিকা হচ্ছে নাসলের তেভাগা আন্দোলনের নেত্রী এবং তাৎপর্য হচ্ছে নারীর নেতৃত্ব, সাহস ও সংগ্রামের প্রতীক। এরপর আমরা অন্যান্য চরিত্র পাবো হচ্ছে রামেন মিত্র। এই রামেন মিত্র হচ্ছে রামচন্দ্রপুর হ্যাঁ, রামচন্দ্রপুর হাটের জমিদার এবং এই রমেন মিত্র হচ্ছে জি আপু, ইলা এই মিত্রের প্রশ্নটা আসছিল এবার। হুম হুম, ইলা মিত্রের স্বামী। রামচন্দ্রপুর হাটের জমিদার কে? জমিদারকে, তাই না? হুম। তো হ্যাঁ। রামচন্দ্রপুর হাটের জমিদার হচ্ছে রমেন মিত্র এবং তিনি হচ্ছেন ইলা মিত্রের স্বামী।
এরপর কমিউনিস্ট পার্টির তিনি সক্রিয় নেতা। তো তৎকালীন সময় তাদের একটা পার্টি ছিল, সেই পার্টির নাম ছিল কমিউনিস্ট পার্টি। তো বিশ্বের যতগুলো পার্টি আছে, হ্যাঁ, এই বিশ্বের সবগুলো মানে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দল হচ্ছে দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে সোশ্যাল আর একটা কমিউনিস্ট। বুঝতে পারছেন? কমিউনিস্ট হচ্ছে পুঁজিবাদী আর সোশ্যাল হচ্ছে সামাজিক। তো এটা হচ্ছে কমিউনিস্ট পার্টির সক্রিয় নেতা এবং নাসলের তেভাগা আন্দোলনের নেতা। হুম আমরা এখানে মাতলা মাঝি পাবো। মাতলা মাঝি হচ্ছে সাঁওতাল নেতা এবং আদিবাসী আন্দোলনের প্রতিনিধি। এরপর হরেক হচ্ছে শিকারে পারদর্শী সাঁওতাল এবং সমাজের সাহসী চরিত্র। আজমলকে পাবো ইয়াসিন বসনির ছেলে এবং আজিজ হোসেন নাসের জোদ্দারের ছেলে, আজমলের মামাতো ভাই। সমীর আলী হচ্ছে আজিজের মামা। ইয়াসিন বসনি হচ্ছে রেশম ব্যবসায়ী, আসিয়ার গোপন প্রেমিক, জোহারার পিতা। এবং জোহারা ইয়াসিন বসনির মেয়ে, কুতুবের প্রেমিকা। বাবা! অন্যত্র বিয়ে হয়, মানসিক বিপর্যয়ে আত্মহত্যা করে। সুসাইড। নায়েস জোদ্দার আজিজের বাবা, আজমলের মামা। কুতুব আসিয়ার চাচাতো বোনের ছেলে, আজমলের বন্ধু। জোহরার প্রেমিক, মানসিক ভারসাম্য হারায় এবং পরবর্তী ঘটনা প্রবাহে সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তো এরপর আমরা কাঁটাতারের প্রজাপতি উপন্যাসের কাহিনীতে চলে আসছি সরাসরি। কাহিনীটা মূলত কি ছিল? কাহিনী হচ্ছে যে সেলিনা হোসেনের কাঁটাতারের প্রজাপতি উপন্যাসের কাহিনী একটি মহাকাব্যিক ট্র্যাজেডির মতো। মহাকাব্যিক। আর মহাকাব্য কাকে বলা হয়? মহাকাব্য হচ্ছে যে কাব্যগুলো সাহিত্যে বীর অনেক অসত্য ব্যঞ্জক। হুম রসাত্মক ব্যঞ্জক এবং হচ্ছে বীর রসাত্মক ব্যঞ্জক এবং সাহিত্যের মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। ঠিক আছে? যেটা হচ্ছে মানে কালের প্রবাহ, মানে এটা সবসময় জনপ্রিয় হয়ে ওঠে এবং মানুষের খুব পছন্দ হয়, যার কারণে এটাকে বলা হচ্ছে মহাকাব্যিক ট্র্যাজেডি। এবং সাহিত্যের যতগুলো ক্রাইটেরিয়া আছে এবং সমস্ত ক্রাইটেরিয়া গুলোকে হচ্ছে ফুলফিল করে এই সাহিত্যের যে বিষয় বস্তু আছে, সেগুলো বৈশিষ্ট্য সবগুলোকে হচ্ছে পূরণ করে, যার কারণে এটাকে বলা হচ্ছে যে এটি একটি মহাকাব্যিক ট্র্যাজেডি। ট্র্যাজেডি বলার উদ্দেশ্য হচ্ছে কারণ এটার শেষের দিকে হচ্ছে ঘটনাটা খুবই করুণ ছিল এবং হ্যাপি এন্ডিং ছিল না, স্যাড এন্ডিং। এই জন্য এটাকে বলা হচ্ছে ট্র্যাজেডি মতো ধারাবাহিকভাবে আবর্তিত হয়েছে। তো উপন্যাসের শুরুতে আমরা দেখি কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হচ্ছে ইলা সেন। ঠিক আছে? এই ইলা সেনকে যিনি হচ্ছে 1936 সাল থেকে হচ্ছে 1943 সাল পর্যন্ত খেলাধুলায় ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। মানে সে খেলাধুলায় সবসময় হচ্ছে ফার্স্ট হইতো, তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। তো অ্যাথলেটিক্সে তার সুখ্যাতি তখন আকাশচুম্বী। কিন্তু এই গ্ল্যামারাস জীবনের সমান্তরালে তার মনে দানা বাঁধছিল শোষিত মানুষের প্রতি ভালোবাসা। এরপর 1943 সালে বিয়ে পড়াকালীন তিনি কমিউনিস্ট আদর্শে দীক্ষিত হন এবং বিখ্যাত কমিউনিস্ট নেতা রমেন মিত্রের সাথে তার বিয়ে হয়। তো ইলা মিত্রের স্বামী কে ছিলেন এবং তার পেশা কি ছিল? হুম বলেন। ইলা মিত্রের স্বামী ছিল রমেন মিত্র এবং সে একজন কমিউনিস্ট নেতা। তো বিয়ের পর তিনি যখন মালদহের নাচলে তার শ্বশুরবাড়িতে আসেন, তখন থেকে তার জীবনের আসল সংগ্রাম শুরু হয়। তো নাচলের রামচন্দ্রপুর জমিদার বাড়ির আভিজাত্য তাকে বেঁধে রাখতে পারেননি। তো জমিদার বাড়ির আভিজাত্য কি বলেন দেখি? জমিদারের বউ কি করবে? হ্যাঁ, জমিদারের বউ পায়ের উপরে পা দিয়ে আসনে বসে থাকবে, তাই না? হুম বলেন। তাই তো হওয়ার কথা। কিন্তু সে এই আভিজাত্যে না থেকে সে হচ্ছে বাইরে বের হয়ে আসে এবং নাচলের তিনি গ্রামের নিরক্ষর মেয়েদের শিক্ষার আলো দেখাতে স্কুল প্রতিষ্ঠা করেন। মানে তার প্রথম যে স্টেপ ছিল সেটি হচ্ছে যে সে তো জমিদারের বউ, তার তো কোনো কিছুর অভাব ছিল না, তাহলে তার কি এমন ঠেকা পড়ে গেছে যে সে হচ্ছে বাইরে বের হয়ে এরকম সংগ্রাম শুরু করবে? কারণ তার মধ্যে হচ্ছে একটা চেতনা ছিল যে তিনি তৎকালীন সময়ে মেয়েরা কিন্তু শিক্ষায় শিক্ষিত হতে পারতো না। সাক্ষরতার হার খুবই কম ছিল। তো তার উদ্দেশ্য ছিল যে সে কি করবে? মানুষের পাশে দাঁড়াবে। মানুষের পাশে দাঁড়ানোর জন্য সে হচ্ছে একটা স্কুল প্রতিষ্ঠা করে। প্রথমত তার যেটা সে করেছে সেটি হচ্ছে যে একটা স্কুল প্রতিষ্ঠা করেন এবং খুব দ্রুতই বুঝতে পারেন যে এই অঞ্চলের সাঁওতাল ও প্রান্তিক কৃষকরা জোরদারের চরম শোষণের শিকার হয়। তো তিনি স্কুল প্রতিষ্ঠা করেন এবং তার প্রথম দিকে স্কুলের স্টুডেন্ট ছিল মনে হয়, তিনি বাড়িতে বাড়িতে গিয়ে সব মেয়েদেরকে বলতেছিলেন তিনি স্কুল খুলেছেন এবং সেখানে যেন মেয়েদেরকে পাঠানো হয়। তো এজন্য হচ্ছে সে আহ এরকম করে বাড়িতে বাড়িতে গিয়ে হচ্ছে
সংগ্রহ করতেছিল ছাত্রছাত্রী। প্রথম দিকে তার স্কুলে হচ্ছে 5 জন ছিল, পরবর্তীতে গিয়ে হচ্ছে 31 জন মনে হয় ছিল। এরকম একটা সংখ্যা হবে 31 বা 40 জনের মতো। তো এইভাবে তার স্কুল ভালো চলতেছিল। তো স্কুল চলাকালীন অবস্থায় হচ্ছে তিনি জানতে পারেন যে তার গ্রামের হচ্ছে যে অঞ্চলে যে সাঁওতাল এবং হচ্ছে প্রান্তিক কৃষকরা আছেন, এই কৃষকরা ভালো নাই। কারণ এদেরকে হচ্ছে যারা ওই অঞ্চলের হর্তাকর্তা ছিল, এবং তখন তো ব্রিটিশরা ছিল, এই ব্রিটিশরা হচ্ছে তখন তাদেরকে কি করতেছিল, খুবই শোষণ করতেছিল। তো এরপর কাহিনীর মোড় ঘোরে তেভাগা আন্দোলনের দিকে। তো ইলামিত্র জমিদার গিন্নি থেকে হয়ে ওঠেন কৃষকদের প্রাণের রানীমা। তো ইলামিত্র তখন হচ্ছে যখন দেখতে পারলো যে এরকম হচ্ছে তাদের সাথে অন্যায় অবিচার হচ্ছে, তিনি তো সেটার প্রতিবাদ করলেন, এবং প্রতিবাদ করার কারণে হচ্ছে গ্রামের মানুষের কাছে সে খুব জনপ্রিয় হয়ে উঠলেন। এবং রাজার বউকে তো সবাই হচ্ছে কুর্নিশ করবে এবং তাকে হচ্ছে সম্মান করবে, শ্রদ্ধা করবে, তাই না, দূর থেকে দেখবে। কিন্তু না, এই ইলামিত্র এমন একটা চরিত্র ছিল যে সে কিনা হচ্ছে, তিনি যে একজন রাজার বউ, রানীমা, এই পরিচয়কে তিনি বাদ দিয়ে তিনি হচ্ছে একবারে প্রান্তিক মানুষের কাছে গিয়ে হচ্ছে মেলামেশা করেছেন। তো যার কারণে তিনি খুব জনপ্রিয় ছিলেন। তো তিনি কৃষকদের সংগঠিত করে ফসলের 2/3 আদায়ের দাবিতে লড়াই শুরু করেন। মানে কৃষকদের হচ্ছে সংগঠিত করেন। আমি বললাম না যে আসলে তখন এরকম নিয়ম ছিল যে যার জমি থাকবে সে হচ্ছে 2 অংশ পাবে, আর যে চাষাবাদ করবে সে 1 অংশ পাবে। তো এটার জন্য হচ্ছে এটা খুবই অন্যায় হচ্ছিল কৃষকদের সাথে, কারণ 1 অংশ দিয়ে তাদের চলে না। কারণ তারা তো সম্পূর্ণটাই চাষাবাদ করে, আর যার জমি সে তো বসেই থাকে, তার তো খরচ থাকে না। তাহলে এটা কেন হবে? তো এটার জন্য হচ্ছে ইলামিত্র কি করেন, প্রতিবাদ করেন, কৃষকদের একত্র করেন, একত্র করে তিনি এটার হচ্ছে প্রতিবাদ করেন। এবং তিনি হচ্ছে আম, কৃষকদের সংগঠিত করেন, একই সাথে দলবদ্ধ করেন এবং এটা নিয়ে প্রতিবাদ শুরু করেন। তো উপন্যাসে অত্যন্ত আবেগময় ভাবে চিত্রিত হয়েছে সেই মুহূর্তটি, যখন মাত্র 16 দিনের কোলের শিশুকে মায়ের কাছে রেখে ইলামিত্র আন্দোলনের প্রয়োজনে ঘর ছাড়েন এবং সাঁওতালদের সঙ্গে হচ্ছে মাঠে ঘাটে মিশে যান। এবং ইলামিত্র হচ্ছে মানে সে তার সম্পূর্ণ সাংসারিক জীবনটা, এবং সে যে একজন রাজার, জমিদারের বউ ছিল, সেটাকে তিনি হচ্ছে কোনোভাবে ভোগ করেন না, না করে হচ্ছে তিনি একেবারে প্রান্তিক যে জীবন, সংগ্রামের যে জীবন, বিপ্লব, সেটাকে তিনি বেছে নেন। এবং তার হচ্ছে 16 দিনের একটা বাচ্চা, সেই বাচ্চাকে রেখে সে পথে নেমে যায়, মাঠে নেমে যায় হচ্ছে কৃষকদের সাথে। তো আন্দোলনের এই উত্তাল সময় উপন্যাসের অন্যতম চরিত্র হচ্ছে সুতা ব্যবসায়ী আজমলের উপস্থিতি আমরা দেখি, যারা চিন্তা স্রোতের মধ্য দিয়ে তৎকালীন রাজনৈতিক অস্থিরতা ও সীমান্তবর্তী মানুষের যন্ত্রণার কথা ফুটে ওঠে। তো 1950 সালের গোড়ার দিকে নাসলের চণ্ডীপুর গ্রামে যখন পুলিশের সাথে কৃষকদের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে এবং বেশ কয়েকজন পুলিশ মারা যায়, তখন হচ্ছে পাকিস্তান সরকারের বাহিনী প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। তারা একের পর এক সাঁওতাল গ্রাম জ্বালিয়ে দেয় এবং ইলামিত্রকে হচ্ছে ধরার জন্য হন্য হন্য হয়ে খুঁজতে থাকে। হুম তো আমরা এখানে কি পেলাম যে 1950 সালের গোড়ার দিকে নাচলের চণ্ডীপুর গ্রামে যখন পুলিশের সাথে কৃষকদের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে, মানে কৃষকরা তো হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে প্রতিবাদ করতেছে, কিন্তু তৎকালীন সময় যে পুলিশরা ছিল, এই পুলিশরা তো হচ্ছে জমিদারদের আন্ডারে ছিল, যাদের ক্ষমতা তাদের আন্ডারে। তো এটা নিয়ে হচ্ছে তাদের মধ্যে কি হয়, রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। তো এই রক্তক্ষয়ী সংঘর্ষে অনেক পুলিশ মারা যায়। তো তখন পাকিস্তান সরকারের বাহিনী এটা প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। তারা একের পর এক সাঁওতাল গ্রাম জ্বালিয়ে দেয় এবং ইলামিত্রকে ধরার জন্য হন্য হয়ে খুঁজতে থাকে। মানে তখন হচ্ছে তারা ইলামিত্রকে খোঁজা শুরু করে দেয়, কারণ হচ্ছে তারা মনে করেন যে ইলামিত্র হচ্ছে এই আন্দোলনের হচ্ছে নেতা, হুম এবং নেত্রী। তো এই ইলামিত্রের জন্য, মানে এই আন্দোলনটা যিনি শুরু করছেন তিনি কিন্তু হলেন ইলামিত্র, এবং ইলামিত্রের কারণেই হচ্ছে কৃষকরা কিন্তু সাহস পেয়ে গেছে। তো যার কারণে বলা হচ্ছে এই ইলামিত্রকে যদি ধরা হয় তাহলে কিন্তু এই আন্দোলন দমে যাবে এবং এই আন্দোলন থাকবে না। তো তাকে ধরতে হবে। তো ইলামিত্র আত্মগোপনে থেকে লড়াই চালিয়ে গেলেও এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 1950 সালের 7 জানুয়ারি ছদ্মবেশী সীমান্ত পাড়ি দিয়ে ভারত যাওয়ার সময় রোহনপুর রেল স্টেশনে তিনি পুলিশের হাতে ধরা পড়েন। গ্রেপ্তারের পর থেকেই শুরু হয় তার উপর ইতিহাসের নিকৃষ্টতম নির্যাতন। নাসল থানায় তাকে একটি অন্ধকার ঘরে আটকে রাখা হয় এবং টানা কয়েকদিন কোনো খাবার বা পানি দেওয়া হয় না।
প্রচন্ড জ্বরে আক্রান্ত ইলামিত্রের উপর জিজ্ঞাসাবাদের নামে মধ্যযুগীয় বর্বরতা চালানো হয়। পুলিশ তাকে উলঙ্গ করে মেঝেতে ফেলে বুট দিয়ে আঘাত করে এবং তার শরীরের স্পর্শকাতর অঙ্গে উত্তপ্ত লোহার রড ও গরম সিদ্ধ ডিম প্রবেশ করানোর মতো বিকৃত পাশবিকতা চালায়। এমনকি পুলিশ হেফাজতে তাকে ভয়াবহ গণধর্ষণের শিকার হতে হয়। রক্তাক্ত এবং সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকলেও তার উপর অমানসিক প্রহার থামেনি, কিন্তু শত শত যন্ত্রণাতেও তিনি কোনো গোপন তথ্য ফাঁস করেননি। মানে আম, ইলামিত্রের উপরে হচ্ছে পুলিশ যে নির্যাতনটা চালায়, এই নির্যাতন যখন আপনারা হচ্ছে বই পড়বেন, ঠিক আছে, এটা যখন মানে এমন কোনো পাঠক নাই যে পাঠক এই নির্মম যে একটা বর্বরতা আছে, তার উপরে যে নির্যাতন হয়েছিল, ভয়ঙ্কর একটা নির্যাতন, যেটা আমরা কখনো কল্পনাও করতে পারবো না। এটা যখন কোনো পাঠক হচ্ছে বইয়ে পড়ে, তো তার এই নির্যাতনের দিনগুলো কিন্তু বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া আছে। মানে 20শে আগস্ট, 20শে জুলাই, এরপর হচ্ছে 21শে আগস্ট, 21শে জুলাই কি হয়েছে তার সাথে, এগুলো কিন্তু ওইভাবে হচ্ছে বইয়ের মধ্যে, আপনাদের কাছে বই থাকলে আপনারা দেখবেন যে ওখানে হচ্ছে সুন্দর করে করে দিনলিপির মতো করে দেওয়া আছে, মানে কোন দিন কি হয়েছে তার সাথে এটা কিন্তু দেওয়া আছে। তো যখন ওই রগে হচ্ছে বর্ণনা, তার নির্যাতনের যে বর্ণনা পড়া হয়, মানে এমন কোনো পাঠক নাই যে পাঠক ওই বই পড়ে তার চোখ দিয়ে পানি পড়ে নাই। মানে এমনই নির্যাতন তার সাথে করা হয়েছে, এবং এটা তৎকালীন সময় হচ্ছে মানে সবকিছুকে ছাড়িয়ে গেছে, এরকম একটা নির্যাতন ছিল ইলামিত্র। মানে ইলামিত্র যা সহ্য করছে এই তেভাগা আন্দোলনের জন্য, এটা সাঁওতাল বিদ্রোহে। তো এটা আসলে মানে অন্য কোনো আন্দোলনে কোনো নেতা এরকমটা করে নাই। মানে খুবই মর্মান্তিক ব্যাপার যে ইলামিত্র আসলে কি ফেস করে আসছে। তো পরবর্তীতে তাকে পঙ্গু অবস্থায় রাজশাহী কারাগারে স্থানান্তর করা হয়। সেখানেও চিকিৎসার বদল চলে চরম অবজ্ঞা, মানে চিকিৎসার বদলে সেখানে তাকে হচ্ছে খুবই চরম অবজ্ঞা করা হয়। কিন্তু ইলামিত্রের মানসিক দৃঢ়তা ছিল পাহাড়ের মতো অটল, যা দেখে লেখক তাকে মহাকালের কালো পাথরের মূর্তি বলে অভিহিত করেছেন। মানে ইলামিত্র এরকম, সে হচ্ছে 7 দিন ধরে অজ্ঞান হয়ে পড়েছিল শেষের দিকে এসে। মানে তার সাথে এতটাই নির্যাতন করা হয়েছে, একবারে হচ্ছে মানে তার শরীরের মধ্যে কোনো কাপড় রাখা যাচ্ছিল না, এরকম একটা অবস্থায়। এবং তাকে থানার এমন কোনো পুলিশ ছিল না যে তাকে হচ্ছে ধর্ষণ করে, রেপ করেনি। এরপর হচ্ছে তাকে মানে গরম লোহার রড একটা মানুষের শরীরে প্রবেশ করানো মানে কি চিন্তা করতেছেন? মানে আপনি কখনো নির্যাতনের হচ্ছে কল্পনাও করতে পারবেন না। আপনার যেটা লিমিট, যতটুকু লিমিট, সেই লিমিটের বাইরে গিয়ে হচ্ছে ইলামিত্রকে নির্যাতন করা হয়েছে, যেটা বলার মতো না। এরপরও ইলামিত্র হচ্ছে সে শেষের দিকে হচ্ছে 7 দিন ধরে অজ্ঞান ছিল। তারপর তাকে হচ্ছে হাসপাতালে নেওয়া হয়, রাজশাহী কারাগারের যে হাসপাতাল সেখানে নেওয়া হয়। এরপরও ইলামিত্র কোনো কিছু নিয়ে মানে ইলামিত্র যে আম, মানে যারা হচ্ছে এই আন্দোলনটাকে পরিচালনা করতেছিল এবং যারা তত্ত্বাবধানে ছিল, সেই সৈন্যদের, সেই বীরদের হচ্ছে পরিচয় এবং তারা কোথা থেকে কি করতেছে, এটা কিন্তু ইলামিত্র সেই গোপন তথ্য ফাঁস করেনি। বুঝতে পারছেন? আর ইলামিত্র চাচ্ছিল যে সে যদি মরেও যায়, তবুও যেন এই আন্দোলন সফল হয়। তো এজন্য লেখক তাকে হচ্ছে মহাকালের কালো পাথরের মূর্তি বলেছেন। যে কালো পাথরের মূর্তি মূর্তি তো কখনো পাথরের যে মূর্তি, এই পাথরের মূর্তি কিন্তু কথা বলে না। হুম তো তাকে বলা হচ্ছে কালো পাথরের মূর্তি। মানে কত কিছু সহ্য করছে। তো উপন্যাসের শেষ দিকে কাহিনীটি এক বিষণ্ণ পরিণতির দিকে এগিয়ে যায়। কাল্পনিক চরিত্র আজমল যখন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, তখন তার হাতে ছিল ইলামিত্রের সেই ঐতিহাসিক জবানবন্দি, যা তিনি আদালতে পেশ করেছিলেন। সেই জবানবন্দিতে ইলামিত্র তার উপর হওয়া সমস্ত পৈশাচিক নির্যাতনের বর্ণনা দিয়েছিলেন। আজমল সেই জবানবন্দিটি পড়তে পড়তে ইলামিত্রের অসীম ত্যাগের কথা ভেবে গভীর বেদনায় আচ্ছন্ন হন এবং সেই কাগজটি হাতে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মানে একটা মানুষকে কতটা নির্যাতন করলে আর একটা মানুষ সেই পড়ে, হুম সেটা পড়তে পড়তে গিয়ে মারা যায়। চিন্তা করছেন? আমি বলতেছি না, মানে এক্সট্রিম লেভেলের, যেটা আপনি আপনার কল্পনায় করতে পারবেন না যে আসলে একটা মানুষকে কিভাবে হচ্ছে নির্যাতন করা যেতে পারে। তো আজমল এটা পড়তে পড়তে মারা যায়। এভাবে ইলামিত্রের বাস্তব রাজনৈতিক সংগ্রাম এবং আজমলের অনুভূতির মধ্যে দিয়ে উপন্যাসটি শেষ হয়, যা দেশভাগ ও কাঁটাতারের প্রেক্ষাপটে মানবতা পদ্দলিত হওয়ার এক করুণ দলিল হয়ে থাকে। মানে এটা হচ্ছে একটা বাস্তব ঘটনা। হুম
ইলামিত্র একটা সংগ্রামী নারী চরিত্র, যে কিনা হচ্ছে এই তেভাগা আন্দোলনে এখন যে কৃষকরা হচ্ছে চাষাবাদ করলে হচ্ছে 1 ভাগ যাদের জমি তাদেরকে দেয়, মালিককে দেয়, এবং বাকি 2 ভাগ নিজেরা নেয়। এটা একমাত্র ইলামিত্রের জন্যই সফল হয়েছে। তো তেভাগা আন্দোলনের জন্য ইলামিত্রের অবদান ছিল অতুলনীয়। এটাকে আসলে ব্যাখ্যা করা যায় না। বুঝতে পেরেছেন? আমাদের এই কাঁটাতারের প্রজাপতির ঘটনা, কাহিনী এখানেই শেষ।